গল্পের সন্ধানে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের গল্প ছোট মামার ব্যাপারটা লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। শুরু হচ্ছে আজকের গল্প। ছোট মামা আড়ষ্ট গলায় বললেন, ওই দেখ নীলু। সামনের দিকে তাকিয়ে আমি হেসে ফেললাম। একটা খুবই নিরীহ চেহারার কুকুর, একদম নেড়ি কুকুর, যাকে বলে রোগা, লম্বাটে, মুখখানা ভীতু ভীতু। এই কুকুরকে দেখেও ছোট মামার ভয়। অথচ মজা এই যে ছোট মামা জন্তু জানোয়ারে ভীষণ ইন্টারেস্ট, যদি সেটা খাঁচার জানোয়ার হয়। এখনও এই বয়সে প্রতি মাসে একবার করে চিড়িয়াখানায় যাওয়া চাই। গ্রামের রাস্তা কাদায় একেবারে চটচটে, দুপাশে মাঠ, মাঝখান দিয়ে উঁচু রাস্তা। প্রত্যেক বছরই বোধহয় রাস্তাটার নতুন মাটি ফেলা হয়, আর বর্ষার সময় সেই মাটি আস্তে আস্তে গলে ধুয়ে যায়। গরুর গাড়ি ছাড়া এ রাস্তায় কিছু চলে না। যখনকার কথা বলছি তখন আমার বয়স 19 আর ছোট মামার বয়স 35। ছোট মামার ছিপছিপে লম্বা চেহারা, চোখে সোনালি ফ্রেমের চশমা, সাদা ধুতি পাঞ্জাবি ছাড়া কখনো কিছু পরতেন না। অদ্ভুত তার বইয়ের নেশা। ঠিক মতন বই পেলে তা নিয়ে ছোট মামা সারা দিন পড়ে থাকতে পারেন। আর জানোয়ারের বই হলো তো কথাই নেই, নাওয়া খাওয়ার কথা মনে থাকে না ছোট মামা। সে দিনটার কথা আমি কোনো দিন ভুলব না। মুর্শিদাবাদ জেলার সালার নামে এক রেল স্টেশনে নেমে আমরা দুজনে যাচ্ছিলাম 7 মাইল দূরের এক নবাব বাড়িতে। আসল নবাব নয়, তাদেরই হয়তো দূর সম্পর্কের কোনো আত্মীয়, কিংবা অনেক ছোটোখাটো মুসলমান জমিদারকেও লোকে নবাব বলতো। যেমন অনেক হিন্দু জমিদারের বাড়িকেই সবাই বলতো রাজবাড়ি। এই নবাব বাড়িতে অনেক পুরনো বই আছে শুনেছিলাম। আগেকার দিনে নবাবরা চিতাবাঘ অনেক ছাড়াও আরও অন্যান্য অনেক জন্তু জানোয়ার পুষত। তাই ছোট মামার বিশ্বাস এ বাড়িতেও জানোয়ারের বই থাকা আশ্চর্য নয়। আমরা যাচ্ছিলাম সেই বইয়ের খোঁজে। গরুর গাড়ি ছাড়া এই 7 মাইল পথ যাওয়ার আর কোনো ব্যবস্থা নেই, অন্তত তখন ছিল না। গরুর গাড়িটা আমার খুব একটা পছন্দ নয়। ছোট মামাও বলেছিলেন, ফেরার সময় বইপত্র নিয়ে তো গরুর গাড়িতে আসতেই হবে, চল এখন হেঁটেই যাই। পথের মধ্যে সেই কুকুর, গ্রামের রাস্তায় এরকম একটা দুটো কুকুর তো থাকবেই। ছোট মামাকে নিয়ে বাইরে বেরোনোর এই এক মুশকিল। ছোট মামা যেমন কুকুরটাকে দেখে ভয় পেয়েছেন, কুকুরটাও সেই রকম আমাদের দেখে ভয় পেয়ে থমকে দাঁড়িয়েছে। ছোট মামা বললেন, নীলু, কুকুরটাকে তাড়া। আমি বললাম, ও কিছু করবে না, আমরা এগোলেই ও সরে যাবে। ওহ, পাগলা কুকুর হতে পারে, দেখছিস না ল্যাজ ঝোলা। ভয় পেলে ও সব কুকুরকেই ল্যাজ ঝুলে যায়। জিভ বার করে আছে, হাঁপিয়ে গেছে বোধহয়। কুকুর জিভ বার করে দম নেয়। কুকুর কামড়ালে জলাতঙ্ক হয় জানিস? নেড়ি কুকুর কামড়ালেও হয়, বুলডগ কামড়ালেও হয়। কুকুরের ব্যাপারে আমিও যে খুব একটা সাহসী তা নয়। অনেক জায়গায় খুব বড় সাইজের অ্যালসেশিয়ান, গ্রেট ডেন বা ডোবারম্যান জাতীয় কুকুর দেখলে আমারও বুক ধড়ফড় করে। কিন্তু একটা রোগা নেড়ি কুকুর খুব কাছে এলে ওকে তো একটা লাথি মেরেও হটিয়ে দিতে পারবো। আমি বললাম, এই যা যা। কুকুরটা খুব আস্তে ঘেউ করে উঠল। সেটা ঠিক রাগের ডাক নয়, যেন ভয়ে ভয়ে কোনো অনুরোধ জানাচ্ছে। ছোট মামা বললেন, দেখলি রাস্তা ছেড়ে যাবে না। আমি বললাম, ও এদিকেই আসতে চায়। আকাশে কালো মেঘ,
রাস্তার দুপাশে ধান খেতে খুব গাঢ় সবুজ রঙের কচি কচি ধান। মেঘের ছায়ার ধানের সেই সবুজ রঙও পাল্টে গেছে। যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, আমাদের তাড়াতাড়ি যাওয়া দরকার। ছোট মামার হাতে ছাতা আছে, কিন্তু এই রকম ফাঁকা জায়গায় ঝড় বৃষ্টি শুরু হলে ছাতার কোনো কাজ হয় না। কুকুরটা আস্তে আস্তে কয়েক পা এগিয়ে এলো আমাদের দিকে। খুব সম্ভবত সে আমাদের পাশ কাটিয়ে চলে যেতে চাইছিল, কিন্তু ওকে এগোতে দেখেই ছোট মামা রাস্তায় বাঁ দিকে ঢালু জায়গাটা দিয়ে দৌড়ে খানিকটা নিচে নেমে গেলেন। কত ছোটোখাটো ঘটনা থেকে বিরাট কাণ্ড হয়ে যায়। সেদিন ছোট মামা রাস্তাটার বাম দিকে না নেমে যদি ডান দিকে নামতেন, তাহলে তার জীবনটা এরকম সাংঘাতিকভাবে বদলে যেত না, কিছুই হতো না। ছোট মামার সঙ্গে সঙ্গে আমিও নিচে নেমে এলাম। ভাবলাম কুকুরটা এবার পার হয়ে যাবে, কিন্তু কুকুরটাও নেমে এলো বাঁ দিকের ঢালু ধার দিয়ে। খানিকটা দূরত্ব রেখে গড় গড় আওয়াজ করতে লাগলো। ছোট মামা বললেন, বলেছিলাম না পাগলা কুকুর, খবরদার দৌড়বার চেষ্টা করিস না। আমার তখনও কুকুরটা পাগলা বলে বিশ্বাস হচ্ছিল না, কারণ কুকুরটার মুখ চোখে রাগের ভাব নেই। গলা দিয়ে আওয়াজ করছে বটে, কিন্তু সেটাও বেশ নরমভাবে। আমরা দুজনে কুকুরটার মুখোমুখি দাঁড়িয়ে রইলাম। আমাদের পেছন দিকে একটা ঝোপ, সামনে খানিক দূরে একটা নোংরা জলের ডোবা। কাছাকাছি কোনো বাড়িঘর বা মানুষজন নেই। কুকুরটা সেই রকম আওয়াজ করতে করতে এক পা করে আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো। ছোট মামার ছাতাটা বাগিয়ে ধরলেন। আমি হুস হাস যা বলতে লাগলাম। খুব ভীতু লোকেরাও একসময় খুব সাহসী হয়ে ওঠে। কুকুরটা আর একটু কাছাকাছি আসতেই ছোট মামা নিজে দু পা এগিয়ে ছাতাটা দিয়ে ওর পিঠে খুব জোরে এক ঘা কষালেন। কুকুরটা প্রচণ্ড আর্তনাদ করে উঠল, কিন্তু উল্টে আমাদের আক্রমণ না করে সে পেছন ফিরে প্রাণপণে দৌড় মারল। ছোট মামা বীরের মতো বললেন, দেখলি বেটাকে দিয়েছি ঠান্ডা করে। কিন্তু ততক্ষণে আর একটা অদ্ভুত কাণ্ড ঘটে গেছে। কুকুরটা খুব জোরে পালাতে গিয়ে হুড়মুড় করে পড়ল সেই ডোবাটার মধ্যে। জলের মধ্যে দাপাদাপি করলো একটুক্ষণ, তারপর হঠাৎ ঠান্ডা হয়ে গেল আবার। কুকুরটা ঘাড় কাত করে ভাসছে, তার চোখ দুটো দেখলে মনে হয় মরে গেছে। আমরা হতবাক। কুকুর কখনো জলে ডোবে না, সব জন্তু জানোয়াররাই জন্ম থেকে সাঁতারু। তাহলে কুকুরটা মরে গেল কেন? তাহলে কি ছোট মামার ছাতার ঘা খেয়েই মরে গেল? কিন্তু সব নেড়ি কুকুরই তো খুব মারধর খায়। এক ঘা ছাতার বাড়ি খেয়ে তার তো কিছু হবার কথা নয়। আমরা ডোবাটার কাছে এগিয়ে গিয়ে ভালো করে দেখলাম। কুকুরটা যে মরে গেছে তাতে কোনো সন্দেহ নেই। ছোট মামা আর আমি চোখাচোখি করলাম কয়েকবার, কিছুই বুঝতে পারলাম না আমরা। ছোট মামার নরম মন, তার মুখখানা কাঁদো কাঁদো হয়ে গেছে। তিনি কুকুরটাকে মেরে ফেলতে চাননি মোটেই। এমন হতে পারে যে কুকুরটা খুব বুড়ো হয়ে গিয়েছিল, ও যে কোন সময় মরতে পারত। ছাতার ঘা খেয়ে ভয়ে পেয়ে জলের মধ্যে পড়বার সঙ্গে সঙ্গে হার্ট ফেল করেছে। এই সময় কুই কুই শব্দ পেয়ে আমরা আবার চমকে পিছনে ফিরে তাকালাম। ঝোপটার আড়াল থেকে তুড়তুড়ে পায়ে বেরিয়ে আসছে 3-4টে কুকুরছানা। তখন সব ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। ওই কুকুরটা তাদের তাড়া করে আসেনি, ও ওর বাচ্চাদের কাছে আসতে চাইছিল। আমরাই বা সেটা বুঝবো কী করে? সব
কুকুরকেই আমরা কুকুর বলি, কিন্তু ওটা যে কুকুরই। ছানাগুলো ঘুমোচ্ছিল বোধহয়, আওয়াজ শুনে জেগে উঠেছে। আমাদের খুব মন খারাপ হয়ে গেল। মা মরে গেল, এখন বাচ্চাগুলোর কি হবে? আমরাই বা এখন কি করব? নবাব বাড়িতে যাচ্ছি, সেখানে তো আর কয়েকটা নেড়ি কুকুর বাচ্চা কোলে করে নিয়ে যাওয়া যায় না। এমন সময় টপাটপ ফোঁটার বৃষ্টি নামলো। বিদ্যুৎ চমকের সঙ্গে বাজ ডাকলো একবার। ছোটো মামা বললেন, এবার চল, ওরা ঠিক থেকে যাবে। একমত হয়ে আমিও উঠে এলাম রাস্তার ওপর। মনে হলো যেন মরা কুকুরটা তখনও আমাদের দিকে তাকিয়ে আছে। খানিকটা যেতে না যেতেই শুরু হলো ঝড়। আকাশে এদিক থেকে ওদিক চিনে যেতে লাগলো বিদ্যুতে। আর কি অসম্ভব জোরে বজ্রের আওয়াজ! ফাঁকা মাঠের মধ্যে এই আওয়াজ যে কত সাংঘাতিক তা সেদিনই বুঝেছিলাম। মনে হয় যেন একটা বিশ্বযুদ্ধ লেগে গেছে। হাঁটবার বদলে আমরা প্রায় দৌড়তে শুরু করেছি। রাস্তার ধারে একটা খেজুর গাছ দেখে ছোটো মামা বললেন, আয় এখানে একটু দাঁড়াই। আমি বললাম, না, এখনও জোরে বৃষ্টি নামেনি, চলো, সামনে কোনো গ্রাম টাম পাওয়া যাবে। সঙ্গে সঙ্গে বিরাট জোরে একটা বাজ পড়ল। আমি চোখ বুজে কান ঢেকে দাঁড়িয়ে পড়লাম। একটু পরে চোখ মেলে দেখি ছোটো মামা খেজুর গাছটার কাছে মাটিতে লুটিয়ে পড়ে আছেন, আর গাছটার রং হয়ে গেছে কালো। আমার বুকের মধ্যেও যেন একটা বাজ ডেকে উঠল। বজ্রপাতে মানুষ মরে যাবার কথা শুনেছি, তবে কি তাই হলো? ছুটে গেলাম ছোটো মামার কাছে, পিঠে হাত রেখে বললাম, ছোটো মামা। ছোটো মামা চোখ মেলে বললেন, কি? আমি একটা মস্ত নিঃশ্বাস ফেললাম। আমার মাথায় যেন ঠান্ডা বাতাস লাগলো। এত ভয় পেয়ে গিয়েছিলাম আমি। ছোটো মামা, তোমার কিছু হয়নি তো? না তো, আমি রাস্তায় শুয়ে আছি কেন? পা পিছলে পড়ে গিয়েছিলে বোধহয়, উঠতে পারবে? হ্যাঁ, কেন পারবো না? ছোটো মামা নিজে উঠে দাঁড়ালেন। ছাতাটা ছিটকে এক পাশে পড়ে গিয়েছিল, সেটাকে তুলে নিলাম। আমার জন্য অপেক্ষা না করি হন হন করে হাঁটতে শুরু করলেন ছোটো মামা। আমি এগিয়ে গিয়ে দু একটা কথা বলার চেষ্টা করলাম। ছোটো মামা কোনো উত্তর দিলেন না, মুখখানা অসম্ভব গম্ভীর। হঠাৎ একটা কথা মনে পড়ায় আমি চমকে উঠলাম। ছোটো মামার চোখে চশমা নেই, অথচ চশমা ছাড়া উনি ভালো দেখতে পান না, হাঁটতে পর্যন্ত অসুবিধে হয়। ছোটো মামা, তোমার চশমা? ভুরু কুঁচকে ছোটো মামা বললেন, চশমা? আমার চশমা ছিল, তাই না? সেটা কোথায় গেল? আমি দেখছি। দৌড়ে ফিরে গেলাম খেজুর গাছটার কাছে। একটু খুঁজতেই চশমাটা পাওয়া গেল। ফিরে এসে জিজ্ঞেস করলাম, ছোটো মামা, তোমার সত্যি কিছু হয়নি? শরীর ঠিক আছে তো? কোনো উত্তর না দিয়ে আমার কাছ থেকে চশমাটা নিয়ে ছোটো মামা আবার হাঁটতে শুরু করলেন। যেরকম মেঘ ডাকছিল, সেই তুলনায় জোর বৃষ্টি হলো না। আমার সন্ধ্যের একটু আগেই পৌঁছে গেলাম নবাব বাড়িতে। সে বাড়ি দেখলে কান্না পায়। এক সময় নিশ্চয়ই দারুণ ব্যাপার ছিল। এখন অনেকখানি জায়গা জুড়ে পড়ে আছে একটা ভগ্নস্তূপ। সিংহদ্বারের একটা সিংহ এখনো টিকে আছে, অন্যদিকে কিছুই নেই। কোথাও দাঁড়িয়ে আছে শুধু একখানা দেওয়াল, কোথাও একখানা দুখানা ঘর আস্ত আছে, কিন্তু দরজা জানলা নেই। মনে হয় 7 মহলা না হলেও 3-4 মহলা প্রাসাদ ছিল। এখন এই ভাঙাচুরো বাড়ির মধ্যেও কিন্তু অনেক লোক আছে, জোড়াতালি দিয়ে থাকে। কেউ এ বাড়ি সারাবার কথা চিন্তা করে না। এর গল্প এই পর্যন্তই। এর পরের পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমরা, সাথে থাকবেন।